প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি আসমা ইয়াসমিন, সহকারী শিক্ষক বিজ্ঞান, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা, খুলনা কালেক্টর পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা 11 অধ্যায় পড়ছিলাম। তোমাদের যে শর্ট সিলেবাস দেওয়া হয়েছে করোনাকালীন সময়ের জন্য, সেখানে কিন্তু 11 অধ্যায়টি আছে এবং 11 অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যে কারণে সিলেবাস যদি আরও শর্ট করে তবুও এই অধ্যায়টি থেকে যাওয়ার সম্ভাবনাই আছে। তাই তোমরা এই অধ্যায়টি খুব মনোযোগ সহকারে করো এবং এটির অত্যাধিক গুরুত্ব রয়েছে, বিশেষ করে যারা পরবর্তীতে উচ্চতর ক্লাসেও বিজ্ঞানে থাকবে, বিজ্ঞান গ্রুপ বিভাগে থাকবে, তাদের জন্য তো অস্বাভাবিক রকম গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। আজকে আমরা শুরুতে আলোচনা করব বর্তনী বা সার্কিট নিয়ে। আমাদের নতুন বইতে বলেছিলাম যে কিছু টপিক এলোমেলো করে সাজানো রয়েছে, যে টপিকটি যখন দরকার সেই টপিকটি তখন ধারাবাহিকভাবে দেয়া নেই। তো আজকে আমাদের পরবর্তী অংশগুলো আলোচনার জন্য আমাদের আগেই দরকার বর্তনী বা সার্কিট, এই অংশটি জানা। এটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। প্রথমে আমরা বলি, তোমাদের কিছুটা ধারণা রয়েছে সার্কিট নিয়ে, কারণ তোমরা অষ্টম শ্রেণীতে কিন্তু সার্কিট নিয়ে পড়াশোনা করেছো। তোমরা সার্কিট এঁকেছো, বর্তনী, একটি সরল বর্তনীও কিন্তু তোমরা এঁকেছো। তোমরা বর্তনীর মধ্যে অষ্টম শ্রেণীতে সমান্তরাল এবং শ্রেণী বর্তনী এগুলোও কিন্তু তোমরা পড়েছো। তারপরও আমরা শুরু থেকে আরেকটু ধারাবাহিক বর্ণনা দিই। বর্তনী হচ্ছে বিদ্যুৎ চলার পথকে বর্তনী বলে, আমরা যেরকম রাস্তা দিয়ে হাঁটি, বিদ্যুৎ যে পথ দিয়ে হাঁটে সেটাই তার বর্তনী। তো এই বর্তনী তৈরির জন্য শুধুমাত্র যে তার, পরিবাহী তার লাগবে তা কিন্তু নয়, আরও অনেক উপাদান রয়েছে। কারণ আমরা বিদ্যুৎকে শুধুমাত্র পরিবাহী তারের মধ্যে দিয়ে প্রবাহিত করি না, বিদ্যুৎকে অনেক কিছুর মধ্যে দিয়ে প্রবাহিত করি। আমরা ফ্যান, লাইট, ফ্রিজ, টিভি, রাইস কুকার, ইভেন আমাদের ঘরে অসংখ্য বৈদ্যুতিক ডিভাইস রয়েছে যেগুলো বিদ্যুতের সাহায্যে চলে এবং সেগুলো কিন্তু লাইন লাগানো রয়েছে, যে এসি কারেন্ট দিয়ে চলছে। আমরা কিন্তু অধ্যায়টি এসি কারেন্ট নিয়ে আলোচনা করছি। তো এই যে ডিভাইসগুলো রয়েছে এগুলো কিন্তু সব এসি কারেন্ট দিয়ে চলছে, এবং এসি কারেন্ট সেহেতু এখানে একটি বর্তনী আছে, এবং এখানে কিন্তু কোনো ব্যাটারি কানেকশনটা এখানে গুরুত্বপূর্ণ নয়। এসি কারেন্টে যখন আমরা ডিসি কারেন্ট করেছিলাম বা স্থির তড়িতের ক্ষেত্রে, তখন কিন্তু ব্যাটারিটা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। কিন্তু এখন কিন্তু হ্যাঁ, ব্যাটারি লাগবে, উৎস লাগবে, কিন্তু অবশ্যই লাইনটি খুব গুরুত্বপূর্ণ। কারণ এই লাইন ছাড়া তো বা পথ ছাড়া তো বিদ্যুৎ চলার কোনো উপায় নেই। আমরা আগের দিনে একটি দেখেছিলাম আমাদের বোর্ডে, একটি সরল বর্তনী আকার সিস্টেম, খুব সহজ। একটি উৎস দিব, একটা কি দিব, চাবি, আর যে কোনো একটি ফ্যান লাইট, এরকম কিছু একটা দিব, বেশ, আমাদের একটি সরল বর্তনী শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের এই অধ্যায়গুলো পড়ার সময় অনেক জটিল বর্তনীও আঁকতে হবে, যে বর্তনীগুলো আঁকতে গেলে আমাদের কিছু চিহ্নের প্রয়োজন হবে, যে চিহ্নগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে এই চিহ্নটি এই ডিভাইসকে বা এই যন্ত্রটাকে প্রতিনিধিত্ব করছে। তাহলে আসলে আমরা এমনই কিছু চিহ্নের সাথে আজকে পরিচিত হই। আমরা যদি আমাদের বইয়ের সাহায্য নিতে চাই, তাহলে আমরা দেখতে পারি 319 নম্বর পেজে আমাদের কিছু সংকেত বা চিহ্ন দেওয়া আছে। তোমরা বইটি বের করতে পারো, তাহলে তোমাদের জন্য আরেকটু উপকার হবে। আমরা দেখিয়ে দিচ্ছি এরপরও কী কী চিহ্ন আমরা একটা সার্কিট আঁকতে ব্যবহার করে থাকি। প্রথমত, এটি একটি কোষ। আমরা দেখতে পাচ্ছি কোষে মাত্র দুটি পাত থাকবে, একটি অ্যানোড, একটি ক্যাথোড। তো একটি অ্যানোড এবং একটি ক্যাথোড সমৃদ্ধ এরকম একটি চিহ্নকে আমরা বলবো কোষ। এটি কিন্তু ব্যাটারি নয়, এটি কোষ, এবং এই কোষের দুইটি প্রান্ত, ছোট প্রান্তটাকে আমরা সাধারণত নেগেটিভ দ্বারা প্রকাশ করে থাকি এবং বড় প্রান্তটিকে আমরা পজিটিভ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এটি আমরা প্রথমে কি বললাম, এটি হচ্ছে কোষ। এই কোষ যদি একাধিক থাকে তখন সেটি হয়ে যায় ব্যাটারিতে, অর্থাৎ একাধিক কোষ যখন পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তখন আমরা সেটাকে বলতে পারি ব্যাটারি। তাহলে কখন আমরা কোষ, কখন ব্যাটারি বলবো, এটি জানাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন একটি মাত্র অ্যানোড এবং একটি মাত্র ক্যাথোড থাকবে তখন এই অবস্থাটাকে আমরা বলবো কোষ, এবং যখন একাধিক অ্যানোড ক্যাথোড সমৃদ্ধ
একাধিক কোষ থাকবে একত্রিত হয়ে, তখন সেটাকে আমরা বলবো ব্যাটারি। এটি কিন্তু উৎস, এটি কিন্তু ব্যাটারি বা কোষ যাই বলি না কেন, এটি কিন্তু একটি তড়িৎ উৎস। একইভাবে তড়িৎ উৎস হিসেবে আমরা এসি এবং ডিসিও ব্যবহার করে থাকি। এসি হচ্ছে অল্টারনেটিং কারেন্ট এবং ডিসি হচ্ছে ডিরেক্ট কারেন্ট। আমাদের কিন্তু সেই চিহ্নটিও জানতে হবে যে এসি কারেন্টের সংকেতটা কী। এটি একটি এসি উৎসের সংকেত। এখানে দেখো একটি সাইন ওয়েভ দেওয়া আছে। সাইন ওয়েভ হচ্ছে এরকম সাইনোসাইডাল ওয়েভ, এটাকে সাইনোসাইডাল ওয়েভ বলা হয়। তো এই সাইন ওয়েভ হচ্ছে এসি সিগন্যালের সংকেত। আমরা যখন কোনো সাইন বা কজের সমীকরণকে প্রকাশ করে থাকি ওয়েভের সাহায্যে বা তরঙ্গের সাহায্যে, তখন কিন্তু আমরা গ্রাফে এরকম একটি তরঙ্গ পাই। তো এই জন্য এটার নাম হচ্ছে সাইন ওয়েভ বা সাইনোসাইডাল ওয়েভ। এই সাইনোসাইডাল ওয়েভ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটি একটি আমরা যে এসি কারেন্টটি ব্যবহার করি এটি একটি সাইন তরঙ্গ এবং এটি প্রতি মুহূর্তে দিক পরিবর্তন করে। এই কারণে আমরা এটাকে বলতে পারি এটি একটি এসি উৎস এবং এটি একটি এসি উৎসের সংকেত। শিক্ষার্থীরা, এরপরে আমরা যাব এই ব্যাটারি এবং কোষ। যেহেতু উৎসের সাথে এগুলো চলে আসলো, কিন্তু ব্যাটারি এবং কোষের একই রকম দেখতে আরেকটি জিনিস রয়েছে, সেটি হচ্ছে ধারক। শিক্ষার্থীরা, আমরা স্থির তড়িতেই কিন্তু ধারক পড়েছিলাম। এই ধারকে কিন্তু ব্যাটারি বা কোষের যেরকম একটি পাত বড় একটি পাত ছোট সেরকম নয়, এটি কিন্তু দুইটি পাতই সমান এবং এর যে কোনোটি প্লাস যে কোনোটি মাইনাস হতে পারে। এটি নির্ভর করবে তুমি কোন পাতকে কোন চার্জে চার্জিত করছো তার উপর। তাহলে এটিকে আমরা বলতে পারি এটি একটি ধারক। ধারক কি করে? ধারক হচ্ছে এর মাঝখানে একটি অপরিবাহী বা অন্তরক পদার্থ থাকে এবং এটি কিন্তু চার্জ সঞ্চয় করে। এটি কোনটি প্লাস কোনটি মাইনাস পাতটি সেটি ডিপেন্ড করবে তুমি কোন পাতে কীরকম চার্জ প্রদান করছো তার উপর। তাহলে আমরা ব্যাটারি, কোষ, ধারক এবং এসি উৎস এই চারটি সংকেত দেখলাম। আমরা আরও কিছু সংকেত দেখব। যদি আমরা কোথাও সার্কিটের মধ্যে দেখি এরকমভাবে তার চলে গেছে, যে এখানে একটি লাইট আছে, আবার এখানে একটি ফ্যান আছে, এরকম কিছু একটা দেখা যাচ্ছে, কিন্তু এরকমভাবে তার চলে গেছে এবং একটা তারের উপর থেকে আরেকটি তার সরাসরি চলে গেছে, তাহলে এগুলোকে আমরা বলবো আড়াআড়ি তার এবং এই তার একটির সাথে আরেকটি সংযুক্ত রয়েছে, মানে এটা সংযুক্ত তার। এটিকে আমরা বলতে পারি সংযুক্ত তার। এখানে সংযোগ রয়েছে। যদি আমরা এই তারটিকে বলি সংযোগবিহীন তার, তখন আমরা কিভাবে বলবো? যদি আমরা কোনো সার্কিটে সরাসরি না দেখতে পাই যে এরকমভাবে উপর থেকে চলে গেছে তারটি, তখন আমরা এখানে কিন্তু আর সরাসরি কারেক্ট নেই বা সংযুক্ত নেই, তাহলে এই ধরনের তার আমরা বলবো সংযোগবিহীন তার। এখানে কিন্তু কোনো সংযোগ অবস্থা নেই। এটি আমাদের মাথায় রাখতে হবে যে কোথায় সংযুক্ত হচ্ছে, কোথায় সংযোগ নেই। একটি তার এরকমভাবে চলে গেছে, যদি আমরা এখানে অন্য একটি লাইনকে ইনক্লুড করতে চাই তখন আমরা এভাবে সংযুক্ত করতে পারি। অর্থাৎ এরকমভাবে যদি এটি সংযুক্ত করা থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে একটা অন্য লাইনকে আমরা সংযোগ স্থাপন করাচ্ছি। এবার আমরা সুইচ বা কি নিয়ে আলোচনা করি। সাধারণত আমরা সার্কিটে দেখতে পাই এরকমভাবে কে দেওয়া থাকে একটা, এটাকে আমরা কি বলে থাকি। তো এরকম যদি না থাকে আর অন্য কোনোভাবে আমরা কিকে বুঝতে পারি কিনা যে এটা চাবি। এ ধরনের সংকেত একটা চাবিকে প্রকাশ করে থাকে। এই যে এই দুটি যদি একসাথে মিলে থাকে তাহলে আমরা এটা বলবো যে এটা সংযুক্ত রয়েছে। আর যদি
ফাঁকা থাকে তাহলে অবশ্যই বলবো এটা আমরা সংযোগবিহীন রয়েছে। যখন বলা হবে যে একটি চাবি খোলা রয়েছে এবং একটি চাবি বন্ধ রয়েছে, তখন আমরা কি বুঝবো? যখন বলা হবে যে চাবিটি খোলা রয়েছে, তখন আমাদের বুঝতে হবে লাইনটি কাটা রয়েছে, অর্থাৎ লাইনের মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে না। আর যদি বলে চাবিটি বন্ধ রয়েছে বা সংযোগটি বন্ধ রয়েছে, তাহলে অবশ্যই বলবো এখান থেকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এরপরে আমরা বলতে পারি আরেকটি দ্বিমুখী সুইচ কেমন হতে পারে। শিক্ষার্থীরা, এটি একটি দ্বিমুখী সুইচ। চাইলেই এই সুইচটিতে এই লাইনের সাথে এটা কানেকশন দেওয়া যাবে বা এই লাইনের সাথে এটাকে কানেকশন দেওয়া যাবে, তাই এটাকে আমরা বলছি দ্বিমুখী সুইচ। এই দ্বিমুখী সুইচগুলো সাধারণত দেখো আমাদের বাসায় আমরা চার্জার লাইট ব্যবহার করি। লাইটে দেখো উপরের দিকে চাপ দিলে দেখা যায় যে একটা সারির লাইটগুলো জ্বলে, আবার নিচের দিকে চাপ দিলে দেখা যায় দুটো সারির লাইটগুলো জ্বলে। এই ধরনের সুইচগুলোকে বলা হয় দ্বিমুখী সুইচ। অর্থাৎ একটি সুইচ দিয়ে তুমি দুই ধরনের কাজ করছো বা দুই ধরনের কানেকশন তুমি দিতে পারছো। যখন তুমি একটার সাথে কানেক্ট করছো তখন একটা অংশগুলো আলোকিত হচ্ছে, এবং যখন আরেকটার সাথে কানেক্ট করছো তখন কিন্তু অন্য অংশগুলো বা সম্পূর্ণ অংশগুলো আলোকিত হচ্ছে। এরকমভাবে দ্বিমুখী সুইচের অনেক ব্যবহার রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। আমরা অনেক সময় যে চার্জার, লাইট, ফ্যান এগুলো দেখতে পাই যে একটা সুইচ দিলে লাইট, ফ্যান দুটোই চলছে, আবার একটা সুইচে শুধুমাত্র ফ্যান চলছে, একটা সুইচে শুধুমাত্র লাইট চলছে। এরকমভাবে দ্বিমুখী সুইচগুলো কিন্তু ব্যবহার করা হয়। আমাদের ঘরে সাধারণত যে কাটাগুলো ব্যবহার করি সেগুলোকে বলা হয় ফিউজ। ফিউজে এরকম একটি চিকন তার থাকে, যে তারটি কেটে গেলে বা কাটাউটের মাঝে তারটি কেটে যায়, তো এটাই হচ্ছে ফিউজের সংকেত, জাস্ট একটা চিকন তার। তো এইটা দিয়ে এখন শুধু কাটাউট না, উন্নত প্রযুক্তিরও অনেক ফিউজ আছে যেগুলো কাটাউটে ছাড়াও ফিউজটা ব্যবহার করা হয়, মানে যেটা অটোমেটিক লাইন কেটে যায়, ডিজিটালাইজ টাইপের। তো আমরা ফিউজের সংকেতটা দেখলাম, এটি হচ্ছে একটা ফিউজ, একটা বক্সের মধ্যে থেকে একটা তার চলে যাচ্ছে, এটি হচ্ছে একটা ফিউজ। আমরা এবার একটা বাল্বের সংকেত দেখব। এরকম একটি বাল্ব হতে পারে। এরকম যদি হয় সংকেতটি, সেক্ষেত্রে এটি একটি বাল্বকে নির্দেশ করবে। তাহলে এই ধরনের সংকেতগুলো আমাদের কি নির্দেশ করবে? এই ধরনের সংকেতগুলোকে আমাদের বাল্বকে নির্দেশ করবে। আমরা এবার দেখব কিভাবে কুণ্ডলীকে নির্দেশ করা হয়। কুণ্ডলী বা ট্রান্সফরমারে অনেক সময় লুপ ব্যবহার করা হয়। এই ধরনের চিহ্ন দ্বারা আমরা কুণ্ডলী বা লুপ বোঝাই। আমাদের 12 অধ্যায়ে এরকম কুণ্ডলী বা লুপের বেশ কিছু ছবি রয়েছে। এরপরে আমরা যাব রোধে। আমাদের এই অধ্যায়ে সব থেকে বেশি যে জিনিসটি আঁকতে হবে সেটি হচ্ছে রোধ। প্রত্যেকটা সার্কিটে অসংখ্য রোধ থাকবে। এটা হচ্ছে রোধ। রোধ মানে বাধা। বাধা দ্বারা আমরা এই যে এবড়ো থেবড়ো পথ, এটা দিয়েই আমরা বাধা বোঝাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি? রোধ। রোধ দুই রকম হতে পারে, স্থির মানের রোধ, পরিবর্তনশীল রোধ। যদি কোনো সার্কিটের ভিতরে রোধটাকে ফিক্সড করে রাখা হয় তাহলে এই ধরনের রোধটাকে বলা হবে স্থির মানের রোধ, যে রোধ পরিবর্তন হয় না, এবং তুমি একবার সার্কিটের মধ্যে দিয়ে দিলে তুমি সেটাকে বারবার বের করে সেটাকে পরিবর্তন করতে পারবে না। আমাদের ফোনে, টিভিতে, রেডিওতে, অধিকাংশ ইলেকট্রনিক্সের ডিভাইসের মধ্যে যেগুলো বিল্ট ইন করা থাকে, মানে ভিতরে একদম সংযুক্ত করা থাকে, সেগুলো সবই স্থির মানের রোধ থাকে। আমাদের কিন্তু আরও কিছু রোধ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। যেমন দেখি আমরা, যদি কোনো রোধের মধ্যে
মধ্যে এরকম একটি তীর চিহ্ন দেওয়া থাকে, তাহলে এই ধরনের রোধকে আমরা পরিবর্তনশীল রোধ বলবো। অনেক সময় আমরা দেখো শিক্ষার্থীরা ফ্যানের ভলিউম বাড়ায় বা কমায়, ফ্যানটাকে হাই স্পিড করে দেয় বা লো স্পিড করে দেয়, অর্থাৎ আমরা ফ্যানের রোধকে বাড়িয়ে দিচ্ছি বা কমিয়ে দিচ্ছি। ফ্যানের রোধকে বাড়ালে ফ্যানটা ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ সে বিদ্যুৎ প্রবাহ কম পাচ্ছে। এটা যেহেতু রোধ বাড়াচ্ছে, রোধ মানে বিদ্যুৎকে বাধা দেয়, তাই সে বিদ্যুৎ প্রবাহ কম পাচ্ছে এবং সে অনেক স্লো হয়ে যাচ্ছে। আবার যখন আমরা রোধটাকে কমিয়ে দিচ্ছি তখন কিন্তু সে অনেক বেশি বিদ্যুৎ প্রবাহ পাচ্ছে এবং অনেক বেশি ফাস্ট হচ্ছে। আবার আমরা অনেক সময় ভলিউম কমাই, ভলিউম বাড়াই। এই ভলিউম মানেও যে আগের মানে অ্যানালগ সময়ের যে ডিভাইসগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে এগুলো বেশি প্রযোজ্য। ডিজিটালাইজেশনের পরে এইগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, এগুলো রাতারাতি অনেক পরিবর্তন হচ্ছে এই যন্ত্রগুলোতে। তো পরিবর্তনশীল রোধটা সাধারণত এই ধরনের রোধ কমিয়ে বা বাড়িয়ে বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণের যে ব্যবস্থা, এটি হচ্ছে পরিবর্তনশীল রোধ। এবং সেই পরিবর্তনশীল রোধের চিহ্নটা কিন্তু এটা, প্রতীকটা এটি, যে আমি এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে এই রোধটাকে এই পাশে সার্কিটটাকে আমরা যেখানে খুশি সেখানে সংযোগ করতে পারবো। যদি আমরা এইখানে এটাকে সংযোগ করি তাহলে সম্পূর্ণ রোধটা পাবে এবং তড়িৎ প্রবাহটা অনেক কমে যাবে। আবার যদি আমি এই জায়গায় সংযুক্ত করি তাহলে সেখানে কিন্তু রোদের পরিমাণটা একেবারে নেই বললেই চলে এবং সম্পূর্ণ বিদ্যুৎ প্রবাহই পাবে। অর্থাৎ আমরা চাইলেই, যেমন আমরা সব থেকে ভালো উদাহরণ হয় ফ্যানের রেগুলেটর, আমরা ইচ্ছে করে সেখানে কিন্তু এটাকে ঘোরাতে পারি, ঘুরিয়ে কিন্তু সেখানে ইচ্ছে মতো কম বেশি কারেন্টের প্রবাহটা দিতে পারি। ফ্যানের রেগুলেটর দেখো, আমরা রেগুলেটরটা ঘুরাই এবং ওর মধ্যে ছোট্ট একটা পরিবর্তনশীল রোধ ওর সাথে সাথে ঘোরে। শিক্ষার্থীরা এরপরে আমরা কিছু প্রতীকে যাব, যে প্রতীকগুলো গ্যালভানোমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটারকে চিহ্নিত করবে, যেগুলো দিয়ে আমরা সাধারণত পরিমাপ করে থাকি। জি দ্বারা, যদি বৃত্তের মাঝে জি থাকে তাহলে এটাকে আমরা বুঝবো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার বিদ্যুতের যে উপস্থিতি, এখানে এই সার্কিটে বিদ্যুৎ উপস্থিত কিনা সেটি নির্ণয় করে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার দিয়ে আমরা বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করতে পারি, বিদ্যুৎ প্রবাহের দিকও নির্ণয় করতে পারি। যদি বৃত্তের মাঝে এ থাকে তাহলে এই চিহ্নটি দিয়ে আমরা বুঝবো এটি অ্যামিটারকে নির্দেশ করছে। অ্যামিটার মানে হচ্ছে এখান থেকে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই যন্ত্রের মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটি যে মাপার জন্য যে মেশিনটি, সেটি হচ্ছে অ্যামিটার। এই অ্যামিটারকে বর্তনীর সাথে সর্বদা শ্রেণীতে সংযুক্ত করতে হবে, এটি মাথায় রাখতে হবে। অ্যামিটারকে বর্তনীতে সর্বদা শ্রেণীতে সংযুক্ত করতে হবে, যাতে বর্তনী যতটুকু কারেন্ট আছে সম্পূর্ণটি অ্যামিটারের মধ্যে দিয়ে যেতে পারে, যাতে অন্য কোনো লাইন দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়। এটি একটি ভোল্টমিটার। ভোল্টমিটারের কাজ হচ্ছে বর্তনীতে কি পরিমাণ কোন স্থানে কতটুকু ভোল্টেজ আছে সেটি নির্ণয় করা। এই ভোল্টমিটার একে বর্তনীতে সর্বদা সমান্তরালে সংযোগ করতে হবে, কারণ মনে করো তুমি একটি রোধের ভোল্টেজ মাপতে যাচ্ছ, তো রোধের দুই প্রান্তে তোমাকে ভোল্টমিটারটাকে সংযুক্ত করতে হবে। মানে মনে করো তুমি এই রোধের ভোল্টেজ মাপতে যাচ্ছ, তাহলে তোমাকে ভোল্টমিটারটাকে সংযুক্ত করতে হবে এভাবে, তাহলে এই রোধের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে তুমি সেটা সহজেই বের করতে পারবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে কি, বর্তনীতে সর্বদা সমান্তরালে ভোল্টমিটারকে বর্তনীতে অবশ্যই খেয়াল রাখতে হবে, ভোল্টমিটারকে বর্তনীতে সর্বদা সমান্তরালে সংযুক্ত করতে হবে। বর্তনীতে কখনোই ভোল্টমিটারকে শ্রেণীতে সংযুক্ত করা যাবে না, কারণ ভোল্টমিটারকে শ্রেণীতে সংযুক্ত করলে ভিতর থেকে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হবে না। তো গ্যালভানোমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার এই তিনটি ডিভাইস যখন একটির মধ্যে থাকবে তখন সেটিকে আমরা বলবো মাল্টিমিটার। মাল্টিমিটার এই তিনটি ডিভাইসের কাজকে একসাথে করে। মাল্টিমিটারের তিনটি ভিন্ন ভিন্ন স্কেল আছে, যে তিনটি ভিন্ন স্কেলের সাহায্যে
তোমরা গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার এবং রোধ, সেখানে রোধও পরিমাপ করা যায়, এই ডিভাইসগুলো মানে এই মাপগুলোকে তোমরা নিতে পারো। এরপরে আমাদের আরেকটি রয়েছে ভূসংযোগ তার। আমরা কিভাবে আর্থিং বা ভূসংযোগ তারকে আঁকতে পারি। আমরা এই প্রতীকের সাহায্যে একটি ভূসংযোগ তারকে প্রকাশ করতে পারি। ভূসংযোগ তার বা ভূ আর্থিং যেটা বলি আমরা। ভূসংযোগের ক্ষেত্রে ধারকও বলা যায় এটাকে। শিক্ষার্থীরা, এই ডিভাইসটিও আমরা আমাদের ঘরে যে দামি যন্ত্রপাতিগুলো রয়েছে প্রত্যেকটির সাথেই কিন্তু আমরা দেখেছি যে 3 পিন রয়েছে। 3 পিনের একটি পিন কিন্তু রয়েছে নিউট্রাল, একটি পিন ফেস এবং আরেকটি পিন কিন্তু ভূসংযোগকে নির্দেশ করছে। বিশেষ করে আমাদের বাসার যে আমরা বলতে পারি ওভেন, রাইস কুকার, যেগুলো অত্যাধিক পরিমাণে ফ্রিজ কারেন্ট ব্যবহার করে, তাদের প্রত্যেকেরই কিন্তু এরকম একটি ভূসংযোগ তার থাকে, যাতে তার বডিটা কারেন্ট তড়িতায়িত না হয়ে যায় এবং আমরা তাদেরকে স্পর্শ করে আমরা দুর্ঘটনায় পতিত না হই। সেই জন্য এরকম ভূসংযুক্ত তার থাকে এবং প্রত্যেকটা গৃহেই ব্যবস্থাপনার জন্য এরকম একটি আর্থিং রাখা উচিত। কারণ যদি কোনোভাবে ঘরটি তড়িতায়িত হয়ে যায় তখন সেটিকে নিরাপদে রাখার জন্য ভূসংযোগ তারটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে সংকেতগুলো শিখলাম, এই সংকেতগুলো সবই কিন্তু একটি গৃহ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের যদি মাঝে মাঝে একটি প্রশ্ন আসে গ নাম্বারে যে বিভিন্ন রকম সংকেত ব্যবহার করে একটি গৃহের ব্যবস্থাপনা অঙ্কন করো, যে একটি গৃহে সেখানে তোমার ফ্যান থাকবে, লাইট থাকবে, ফ্রিজ থাকবে, কম্পিউটার থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, তোমরা কিভাবে একটি ঘরে ব্যবস্থাপনা করবে। তো তখন কিন্তু আমাদের ফিউজ লাগবে, রোদ লাগবে, আমাদের ভোল্টমিটার লাগতে পারে, আমাদের এরকমভাবে পরিবর্তনশীল রোদ লাগতে পারে, আমাদের কি লাগতে পারে, আমাদের ভূসংযোগ তার লাগতে পারে, আমাদের এরকমভাবে এই সবগুলো ডিভাইস ব্যবহার করে আমরা একটা সম্পূর্ণ গৃহে বর্তনী আঁকার চেষ্টা করতে পারি। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু রিপিটেডলি বারবার বিভিন্ন পরীক্ষায় বোর্ডে আসছে। সুতরাং তোমাদের এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য বর্তনী সম্পর্কে, বর্তনীর প্রতীকগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাস এই অবধি। তোমরা আশা করছি বইটি ভালো মতো পড়বে এবং এই বর্তনীর প্রতীকগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নেবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।